দর্শক, মার্কিন নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম। যে বিষয়টি নিয়ে কথা বলছি, আমরা গতকাল থেকেই আসলে শুরু হয়েছে নির্বাচন ৩রা নভেম্বর থেকে, এবং ৫৯তম এই মার্কিন নির্বাচনে যে বিষয়গুলো আমরা এরই মধ্যে আপনাদেরকে জানিয়েছি যে আমাদের গতকালও সারা রাত ধরে আমরা এই আয়োজনের সঙ্গে ছিলাম যখন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছিল। এখন আসলে ভোটের রাত চলছে যুক্তরাষ্ট্রে এবং সেখানে এখন ভোট গণনা চলছে। আমরা শুরুতেই আসলে কিছু খবর জেনে নিব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ ফলাফল। এবং সবশেষ ফলাফলে যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, ইলেকটোরাল কলেজ থেকে ইলেকটোরাল ভোট হলো 538টি, আর বিজয়ী হতে হলে অবশ্যই 270টি বা তার চেয়ে বেশি পেতে হবে। কিন্তু এরই মধ্যে প্রাথমিক ফলাফলে জানা গেছে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213টি ভোট এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 220টি ভোট। তবে কিছুটা পিছিয়ে গেলেও চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে বলছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্পের দাবি বড় জয়টি তারই আসতে যাচ্ছে, তবে কারচুপির অভিযোগ এনে ভোট গণনা স্থগিত রাখার দাবিও জানিয়েছেন তিনি। আমরা এবার দেখে নিব এই বিষয়ে নাহিদ জিহানের একটি প্রতিবেদন। কিছু কিছু অঙ্গরাজ্য থেকে বুথ ফেরত জরিপের পাশাপাশি চলে আসতে শুরু করেছে ইলেকটোরাল কলেজের ফলাফল। তবে উইনার টেক অল অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলীয় সমর্থক স্টেটগুলোর ফলাফল অনেকটা নিশ্চিত জানলেও এখন একে একে সুইং স্টেটের ফলও আসতে শুরু করেছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে ফ্লোরিডা এবং ওহাইও থেকে জয় নিশ্চিত করেছে ট্রাম্প শিবির। তবে এবছরের সুইং স্টেট হিসেবে এখনও আরও 11টি অঙ্গরাজ্যের ফলাফল জানতে বাকি রয়েছে, যে কারণে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত সমর্থকদের ধৈর্য ধারণ করতে বলেছেন জো বাইডেন। বুধবার ভোর রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক জনসভায় বাইডেন এসব কথা বলেন। We knew because of the unprecedented early vote and the mail-in vote it's going to take a while. সবগুলো ভোট গণনা করা হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে এবং ইতিবাচক মনোভাব থাকতে হবে। এখন মাত্র শুরু। শুক্রবার নাগাদ এই গণনা চলবে এবং আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে আমরা অনেক ভালো অবস্থানে আছি। But we're feeling good. We're feeling good about where we are. অন্যদিকে বাইডেনের বক্তব্যের পরই ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় অভিযোগ করেন ডেমোক্রেটরা নির্বাচনে চুরি করার চেষ্টা করছে। টুইট করার কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের দেয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন নিজস্ব সমর্থনপুষ্ট অঙ্গরাজ্য বাদ দিয়েও বেশিরভাগ দোদুল্যমান অঙ্গরাজ্যে তিনিই বড় জয় পেতে যাচ্ছেন। নাহিদ জিহান, নিউজ 24। ৩রা নভেম্বরের নির্বাচনে শুধু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টই নির্বাচিত হচ্ছেন না, তাদের সাথে ব্যালটে একই সঙ্গে ভোট হচ্ছে কংগ্রেস সদস্য সহ অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন পদে। সেখানে বাংলাদেশি 4 প্রতিনিধিও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট 5 থেকে এবারের নির্বাচনে আবারও সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান ডেমোক্রেট এই নেতার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হয়। এদিকে নর্থ হ্যাম্পশায়ার থেকেও চতুর্থবারের মতো স্টেট রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল বি খান। বাংলাদেশের পিরোজপুরের সন্তান আবুল খান 2012 সালে এই পদে প্রথম জয়লাভ করেন। এছাড়া আরও দুজনের মধ্যে পেনসিলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদের জন্য লড়ছেন ডেমোক্রেট নেতা ডক্টর নিনা আহমেদ, আর টেক্সাসের অস্টিন নিয়ে গঠিত কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 31 থেকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডোনা ইমাম লড়ছেন। মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থানের ক্ষেত্রে অনন্য ইতিহাস গড়ার পথে রয়েছেন এই 4 প্রবাসী বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত হন দেশটির প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি থাকেন তিনি অনেকটা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1789 সাল থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্ধারণ হয়ে আসছে। প্রথম দিকে আরও বেশ কটি দল থাকলেও মূলত ডেমোক্রেট ও রিপাবলিকান দলই প্রতিদ্বন্দ্বিতায় অগ্রগামী, আর এই 2 দল থেকেই সবচেয়ে বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জনপ্রিয় সেসব প্রেসিডেন্টদের নিয়ে আরও জানাচ্ছেন নাহিদ জিহান। মার্কিন প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যুক্তরাষ্ট্রের জাতির জনক জর্জ ওয়াশিংটন এবং ফেডারেলিস্ট জন অ্যাডাম। সর্বজনীনভাবে জর্জ ওয়াশিংটনই প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং জন অ্যাডামকে দেয়া হয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব।
রিপাবলিকান দলের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হলেন আব্রাহাম লিঙ্কন। 1860 সালে যুক্তরাষ্ট্রের 16তম এই প্রেসিডেন্ট দাস প্রথার অবসান ও মুক্তি ঘোষণা করেন। এরপর এক শতকে বেশ কয়েকজন রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে ডেমোক্র্যাট নেতা হিসেবে 1888 সালে প্রবল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। 32তম এই মার্কিন প্রেসিডেন্ট 3 দফায় একটানা 12 বছর ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে 1960 সালে নির্বাচিত হন আরেক ডেমোক্র্যাট নেতা জন এফ কেনেডি, কিন্তু মাত্র 3 বছর দায়িত্ব পালনের পর তাকেও আব্রাহাম লিঙ্কনের মতো আততায়ীর হাতে নিহত হতে হয়। 1968 সালে ক্ষমতায় বসেন রিপাবলিকান নেতা রিচার্ড নিক্সন। তিনি ভিয়েতনামের যুদ্ধাবসানের পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেন। নিক্সন এতটাই জনপ্রিয় হন যে 1972 সালের দ্বিতীয় মেয়াদে তিনি যুক্তরাষ্ট্রের সর্বাপেক্ষা ভোট জয় করেন। যুক্তরাষ্ট্রের তুমুল জনপ্রিয় আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট হলেন রোনাল্ড রিগ্যান। এরপর 1988 সালে ক্ষমতায় আসেন কট্টরপন্থী রিপাবলিকান নেতা জর্জ বুশ। জর্জ বুশ 2 মেয়াদে ক্ষমতায় থাকলেও তার জনপ্রিয়তা অনেকটাই কমে যায় যুদ্ধবাজ নীতির কারণে, যে কারণে বহু বছর পর আবারও ক্ষমতায় আসে ডেমোক্র্যাটরা। 1992 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন বিল ক্লিন্টন। তারপর 2000 সালে আবার ক্ষমতায় আসেন জর্জ বুশের ছেলে জর্জ ডব্লিউ বুশ। 2008 সালে ক্ষমতা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা বারাক ওবামা। প্রবল জনপ্রিয় এই ডেমোক্র্যাট নেতা পররাষ্ট্র নীতিতে খুব একটা পরিবর্তন না আনলেও মার্কিনীদের উন্নয়নে অবদান রেখেছেন। আর ওবামার পর ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2016-তে ক্ষমতা গ্রহণ করে যুক্তরাষ্ট্রে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করেছেন বলে দাবি করেন তিনি। We will make America great again. নাহিদ সিহান, নিউজ 24। দর্শক, যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের নির্বাচিত প্রেসিডেন্টদের নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। মার্কিন নির্বাচনের রাত চলছে যুক্তরাষ্ট্রে এবং এই পর্যায়ে এসে আসলে যে 2 প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন তাদের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন 220টি ইলেকটোরাল ভোট পেয়েছেন এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213টি ভোট। আমরা এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে যেটি দেখতে পাচ্ছি যে আসলে বাইডেন এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন, যদিও এই সূত্র যে কোনো সময় পাল্টে যেতে পারে। আমরা এখন এই পর্যায়ে আসলে কে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন 4 জন। আমি পরিচয় করে দিচ্ছি। রয়েছেন অধ্যাপক শাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রয়েছেন এম শাহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব, এবং অধ্যাপক ডক্টর AKM শাহনেওয়াজ খান, ইতিহাসবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের 4 জনকে অনেক অনেক স্বাগত আমাদের এই আয়োজনে। আমি শুরুতেই যেতে চাই তৌহিদ হোসেনের কাছে, সাবেক পররাষ্ট্র সচিব। আসলে যেই এখন পর্যন্ত যে প্রাপ্ত ফলাফল আপনি যেটি জানেন, 213 এবং 220 খুবই ক্লোজ কল, এবং এই সময়টা আসলে হিসেবটা যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। আমাদের সুইং স্টেটগুলো যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি ফলাফল আসা বাকি রয়েছে এখন পর্যন্ত, এবং এবারে নির্বাচন আসলে আপনি যেটি দেখতে পাচ্ছেন যে সব দিক থেকেই খুবই ভিন্ন একটি প্রেক্ষাপট তৈরি করেছে, যেটি কোভিড মহামারীর কারণে ভোটের পদ্ধতিতে যেমন পরিবর্তন এসছে, ভোটারদের আচরণেও আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। প্রায় 10 কোটি আগাম ভোট পড়েছে নির্বাচনে এবং তাতে বাইডেন এগিয়ে গেছে অনেকটাই। তবে যেটি বলা হচ্ছে যে রিপাবলিকানরা একটু দেরিতে ভোট দিতে অভ্যস্ত এবং তাদের ভোটটি আসলে এখন আসছে। কাজে এই সমীকরণ আসলেও পাল্টে যেতে পারে কিনা এবং ট্রাম্পের আসার সম্ভাবনা আছে কিনা আবারও। জনাব তৌহিদ হোসেন। ধন্যবাদ। আমরা শেষ থেকে বরং শুরু করি। সেটা হলো যে নিঃসন্দেহে ট্রাম্পের আবার আসার সম্ভাবনা আছে, বাইডেনেরও সম্ভাবনা আছে, কিন্তু আপনি জিজ্ঞেস করছিলেন যে ট্রাম্পের আবার আসার সম্ভাবনা আছে কিনা। অবশ্যই সেই সম্ভাবনা আছে, এতে কোনো সন্দেহ নেই। বাইডেন 213 এই 7টি ইলেকট্রাল ভোট বেশি পেয়ে এই মুহূর্তে এগিয়ে আছেন, কিন্তু সার্বিকভাবে তিনি যে এগিয়ে আছেন এমন কিন্তু বলা যাচ্ছে না। কারণ যে রাজ্যগুলোতে, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে যেখানে এখনো ভোট গণনা শেষ হয়নি, সেখানে কিন্তু বেশিরভাগই ট্রাম্প এগিয়ে রয়েছে। যদি এই ধারা বহাল থাকে তাহলে কিন্তু ট্রাম্প নিঃসন্দেহে জয়ী হবে। তবে এই ধারা বহাল নাও থাকতে পারে। সেটার কারণের মধ্যে আপনি কিছু ইতিমধ্যে উল্লেখ করেছেন, যে ভোটের ধরন, ভোট দেওয়ার ধরন, তারপরে কোভিডের প্রভাব ইত্যাদি ইত্যাদি। প্রধানত যেটা ডেমোক্র্যাটরা যেটার উপর নির্ভর করছে সেটা হচ্ছে যে
যে 10 কোটি আগাম ভোট পড়েছিল তার মধ্যে একটা বড় সংখ্যাই তো হলো পোস্টাল ব্যালট, সেটা গণনার পদ্ধতি এখনো চলছে। গণনা হয়েছে, কোনো কোনো রাজ্যে গণনা হয়ে গেছে, কারণ আমরা জানি যে 50টি রাজ্যে নিজস্ব নিয়ম কানুন আছে ভোট দেওয়া নেওয়া এবং গণনার ক্ষেত্রে। তো অনেকে আগে ভাগে গণনা শুরু করতে পারে, অনেকে আবার ভোট শেষ হওয়ার আগে শুরু করতে পারে না, ইত্যাদি বিভিন্ন রকম নিয়ম কানুন আছে। তাতে করে আমাদের মোটামুটি এখন 4 থেকে 5টা রাজ্য আছে যেটা খুবই ভাইটাল, যেটার উপরেই আসলে নির্ভর করবে যে চূড়ান্ত হবে কে নির্বাচিত হবে। তার মধ্যে কিন্তু 5টা যদি আমরা ধরি, তার মধ্যে 3টা বা 4টাতেই কিন্তু ট্রাম্প এগিয়ে আছেন, যদিও মার্জিন খুব বেশি না, একটি বাদে। অবাক ব্যাপার হচ্ছে যে পেনসিলভানিয়াতে তিনি বেশ খানিকটা এগিয়ে। যদি দেখা যায় যে এগুলোতে ডেমোক্র্যাটরা যেটা আশা করছেন যে এই 10 কোটি যে ভোট পড়েছে তার মধ্যে একটা বড় অংশ হলো ডেমোক্র্যাটদের, কারণ ডেমোক্রেটিক পার্টি অফিসিয়ালি এনকারেজ করেছিল মানুষজনকে যে তারা যেন আগে ভাগে ভোট দিয়ে দেয়, যাতে করে, যেহেতু তারা কোভিড নিয়ে কনসার্ন, তারা চায় না যে মানুষ ভিড় করে আক্রান্ত হোক। এখানে কিন্তু ট্রাম্পের বক্তব্য ছিল সম্পূর্ণ রকম। উনি নিজে যেমন কোনো মুখোশ টুখোশ ছাড়াই মিটিং করতেন, তার মিটিং এ লোকজন মুখোশও পড়তো না, এবং তিনি তাদেরকে বলেছেন যেন তারা গিয়ে ভোট দেয়, যে কারণে প্রকৃত ভোটের দিনে কিন্তু নিঃসন্দেহে ট্রাম্পের পক্ষে ভোট বেশি পড়েছে। এখন এটা যদি দাঁড়ায় যে আসলে যে মার্জিনটা আছে তার থেকে বেশি মার্জিন কভার হয়ে যাবে আপনার এই অগ্রিম ভোটগুলি এবং পোস্টাল ব্যালটগুলি গণনা করতে করতে, তাহলে কিন্তু বাইডেনের ভালো সম্ভাবনা চলে আসার। এই কারণেই ট্রাম্প ইতিমধ্যেই চেষ্টা করছেন যেন এই গণনাটাকে আজকে রাতের মধ্যেই শেষ করে বন্ধ করে দেওয়া যায়। এটা ইতিমধ্যে এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে যে এই ধরনের কথাবার্তা তো গণতান্ত্রিক রাষ্ট্রে হওয়ার কথা না, যে ভোট দিয়েছে কিন্তু সেটা গণনার যেহেতু দেরি হচ্ছে কাজে বাদ দাও। এটা সাধারণত আফ্রো এশিয়ার যে তৃতীয় বিশ্বের অগণতান্ত্রিক দেশগুলি বা আধা গণতান্ত্রিক দেশগুলিতে যা হয়ে থাকে। তো এখানে একটা অনুমান করা যায় যে হয়তো তিনি একটু ভালনারেবল বোধ করছেন যে যদি সব ভোট ঠিক মতো গণনা হয় তাহলে হয়তো উনি পাস নাও হেরে যেতে পারেন। আমরা আসবো আপনার কাছে আবারও। আমরা এবার যেতে চাই অধ্যাপক শাহাব এনাম খানের কাছে। আপনার কাছে যেটি জানতে চাইবো, আসলে যে প্রসঙ্গে কথা হচ্ছিল যে এবারের নির্বাচন কিন্তু অনেক দিক থেকে ভিন্ন, আমরা ফলাফলের দিক থেকেও সেটি আসলে লক্ষ্য করছি, যেমন ভোটের দিকে লক্ষ্য করেছিলাম। যেমন প্রতিবারই চিন্তা করা হয় ফ্লোরিডায় আসলে যে জিতবে, এটা আমেরিকার ইলেকশনের রীতিতেই এটা তৈরি হয়ে গেছে যে ফ্লোরিডায় যে জিতছে সেই আসলে মার্কিন শাসন, মার্কিন মসনদে বসছে। তো এবার দেখা যাচ্ছে যে এই সবার চোখ পেনসিলভেনিয়ার দিকে, এবং এখন পর্যন্ত যে ভোট হয়েছে যদিও এগিয়ে আছেন বাইডেন, কিন্তু ট্রাম্পেরও জেতার সম্ভাবনা রয়ে গেছে, এবং অনেকগুলো সুইং স্টেটে এখন পর্যন্ত পপুলার ভোটে কিন্তু ট্রাম্প এগিয়ে। তো কি হতে পারে আপনার মনে হয়, এবং এবারের নির্বাচন নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি তৌহিদ হোসেন স্যারের ওখান থেকে শুরু করি, বিকজ এখানে অনেকগুলি কমপ্লিকেটেড বিষয় রয়ে গেছে। আর্লি ভোট থেকে শুরু করে মেইল ইন ভোট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবে এই মুহূর্তে যদি আপডেটটা দেখেন তাহলে দেখা যাবে যে কি স্টেটস যেমন জর্জিয়াতে অলমোস্ট লাইক 94% ভোট কিন্তু কাউন্ট হয়ে গেছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে 50 আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলুন। 50.5% কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 16টা সিট, এবং আপনার নর্থ ক্যারোলাইনাতেও একই সিচুয়েশন 15টা, এবং আপনি যদি পেনসিলভানিয়া দেখেন সেখানে তো মানে খুব ভালো অবস্থানে ডোনাল্ড ট্রাম্প আছে, সেখানে 20, এবং মিশিগানে এই মুহূর্তে 79% ইলেকশন ভোট কাউন্ট হয়ে গেছে, যার মধ্যে 16টা সিট ইলেকট্রাল কলেজ ভোট আছে, যার মধ্যে 52%, মানে অনেকটা বড় মার্জিনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। আর যদি দেখেন উইসকনসিন, সেখানেও কিন্তু একটা মার্জিনটা অনেক বড়, 94% ভোট কাউন্ট হয়ে গেছে, যার মধ্যে 51% পক্ষে, ট্রাম্পের পক্ষে। তো সাদামাটা ভাবে যদি আমি চিন্তা করি, এই যে মিশিগান, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা আর জর্জিয়াতে যেখানে তার almost like on an average 75 to 80% ভোট কাস্ট হয়ে গেছে এবং কাউন্ট হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে যে ফেয়ারলি ট্রাম্পের এই ইলেকট্রাল কলেজ ভোটগুলিতে জয় পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর আমি দেখি যে একটা হলো অ্যারিজোনাতে এখনো 80% ভোট
কাউন্টেড হচ্ছে বাকি কি হয়। অধ্যাপক শাহাব এনাম খান, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এই পর্যায়ে দর্শক একটি বিরতি নিতে যাচ্ছি। মার্কিন নির্বাচন নিয়ে আমাদের এই আলোচনা চলবে। আমরা কে হবে আসলে এবারের প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন, এই বিষয়ে বিশ্লেষণ এবং আলোচনার জন্য আমরা আবারও ফিরবো। কোথাও যাবেন না, আমাদের সঙ্গী থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার। মার্কিন নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজনে আমরা আপনাদের সঙ্গে আছি এবং এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মার্কিন নির্বাচনে যেটি দেখা যাচ্ছে যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 213টি ইলেকটোরাল ভোট পেয়েছেন এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 220টি ভোট। এবং এই সমীকরণ এখন পর্যন্ত রয়েছে এবং এটি যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে বলেই বিশ্লেষণ বলছে। আমরা আলোচনায় ছিলাম, আমরা আবারও যেতে চাই আলোচনায়। অধ্যাপক শাহাব এনাম খান যে প্রসঙ্গটিতে বলছিলেন, যে তিনি এটাই বলছিলেন যে এই যে এখন যে সমীকরণটি চলছে যে কোনো মুহূর্তে এটি পাল্টে যেতে পারে এবং ট্রাম্পের জয়ের একটি সম্ভাবনা আছে, যেহেতু কি সুইং স্টেটগুলোতে তিনি এগিয়ে আছেন। আমরা অধ্যাপক শাহাব এনাম খানের কাছে আসবো আবারও। তার আগে এই সূত্র ধরেই একটু যেতে চাই এম শাহিদুজ্জামানের কাছে। আপনার কাছে যেই প্রসঙ্গটি জানতে চাইবো সেটি হচ্ছে যে খুবই ক্লোজ কল আমরা যেটি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, ট্রাম্প এবং বাইডেনের যে ভোটের যে ব্যবধান সেটি খুব কাছাকাছি এবং এই বিষয়টি তুলে ধরেই ট্রাম্প শুরু থেকে বলছেন যে যদি এই ব্যবধানটি খুবই কাছাকাছি হয় তাহলে তিনি ফলাফল মেনে নেবেন না। তিনি এরই মধ্যে কারচুপির অভিযোগও আনছেন বারবার এবং তিনি বলছেন যে তিনি যদি পরাজিত হন তিনি আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যাবেন। আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এর আগেও আমরা এই ধরনের একটি নজির দেখেছি যুক্তরাষ্ট্রের নির্বাচনে, জর্জ বুশ এবং আল গোরের সময়ও এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। আপনি যদি একটু এই বিষয়টি যুক্ত করেন এবং আমাদেরকে একটু জানান যে যদি আইনি লড়াইয়ে ট্রাম্প যায় তাহলে কি হতে পারে। আমরা আপনার কাছে ফিরবো আবারও। আমরা অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজের কাছে যাব এবার। আপনার কাছেও একই প্রশ্ন, যে যেহেতু এখন পর্যন্ত বলা যাচ্ছে যে ট্রাম্প জিতে যেতে পারেন, কিন্তু যদি তিনি হেরে যান এবং সামান্য ভোটের ব্যবধানে তিনি যে আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন, সেটি আসলে সেই আইনি লড়াইয়ের দিকে তিনি গেলে আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে? দেখুন, আমেরিকার ইলেকশন নিয়ে আমাদের যথেষ্ট কনসার্ন আমরা বুঝাই যাচ্ছে সমস্ত চ্যানেল এবং সবকিছু, কারণ বিশ্ব মোড়ল হিসাবে আমেরিকাকে আমরা সবাই আসলে যত সমালোচনা করি মানি। এ কারণে আমাদের মনোযোগ দুইভাবে আমাদের মনোযোগ থাকে। দেশের একটা হচ্ছে আমাদের সাথে তাদের কি সম্পর্ক হবে, আর নিশ্চয়ই সেই সব কারণেই কি হতে পারে কি পারে না তা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতেই হচ্ছে। এবং এখানে আপনি যে প্রশ্ন করলেন যে যদির মধ্য দিয়ে তো আছি আমরা, এবং ইলেকশনে যত এর আগে আলোচনা শুনলাম যথেষ্ট তথ্য নির্ভর আলোচনা, শাহাব এনাম তো চমৎকার ভাবে বললেন, তাতে তো মনে হয় যে একটু হেলেই আছে ট্রাম্পের দিকে, হয়তো তাই। কিন্তু কোনো কিছু আমরা নিঃসন্দেহ ইলেকশনের ক্ষেত্রে অন্তত বলতে পারি না, কারণ শেষ সময়ের আগ পর্যন্ত একটু ডিফিকাল্টি হয়ে যায়। তো সেই কারণে যদি ট্রাম্প হেরে যায়, যদির মধ্যে আছি, তাহলে যদি আইনি ফয়সালার দিকে যায়, সেখানে অনেক এবার কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমরা দেখছি, যেটা আমরা আমাদের দুর্বল গণতন্ত্রের দেশগুলো, দুর্বল অঞ্চলগুলো, তারা সবসময় উদাহরণ নিতে চাই ভালো গণতন্ত্র যেখানে আছে, গণতন্ত্রের পীঠস্থান বলে মনে করি, সেই জায়গা থেকে আমরা এনার্জি নিতে চাই। কিন্তু এইবার ইলেকশন নিয়ে যে অদ্ভুত অদ্ভুত আচরণ চলছে, সংঘাতের আচরণ যা যা আমাদের মতো দেশে হয়, সেই সমস্ত ব্যাপারগুলি সেখানে হচ্ছে। এবং সে আরো বলা হচ্ছে আইনের ব্যাপারে যে তিনি আদালতটাকে যেভাবে সাজিয়েছেন, এই ধরনের কথা কিন্তু আমাদের মতো দেশগুলিতে বলা হয়, সেখানে হচ্ছে যে সেই সাজানোটা তাকে হয়তো সাহায্য করতে পারে। এখন তিনি আসলেই যাওয়ার মতো অবস্থা হবে কিনা, তিনি যাবেন কিনা, যদি যান তাহলে কি উদাহরণ তৈরি হতে যাচ্ছে বিশ্ববাসীর জন্য, এটা কিন্তু একটা অত্যন্ত ভয়ঙ্কর সংখ্যার সাথে আমাদের, আমি বলবো যে লক্ষ্য করতে হচ্ছে। যদি সেটা নিয়ম মাফিক না চলে এবং সেখানে যদি মনে হয় যে আমাদের মধ্যে একটা ভঙ্গুর অবস্থা তৈরি হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের এক্সাম্পল দেওয়ার মতো জায়গা আর থাকছে না। আমরা আশা করব, বিশ্ববাসীর কল্যাণের জন্য আশা করব যে ট্রাম্পকে দিয়ে আমাদের হয়তো খুব একটা ভরসা করে আমরা বলতে পারবো না, তার আচরণগত দিক যেরকম আছে, তখন তিনি কোথায় কি করে বসেন, কি বলে ফেলেন,
জেতার পরেও কি বলে ফেলেন, বা জিততে যাচ্ছেন তখন তাকে যেরকম সংযত আচরণ করার কথা ছিল, এখন পর্যন্ত আমরা তা দেখছি না। ফলে কি হবে সেটা তো বলা যাবে না। যদি নির্বাচনের পরে এরকম ঘটনা ঘটে যায় এবং আদালতের কাছে যান, এবং আদালত যদি তার নিজের মতো করে চলতে পারে, সেটা তো ভালো, আমরা বেঁচে গেলাম, বিশ্ববাসী বেঁচে গেল। আর যদি না পারে, সেখানে যদি প্রশ্ন ওঠে, সেই প্রশ্নটা কিন্তু একটা মারাত্মক পরিণতির দিকে নিয়ে যাবে, একটা খারাপ মেসেজের দিকে নিয়ে যাবে। এখন দেখা যাবে কোন দিকে যাচ্ছে। আমাদের অনুমান আমরা এই পর্যন্তই করতে পারি, এর চেয়ে বেশি করা বোধহয় ঠিক হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আবারও যেতে চাই তৌহিদ হোসেনের কাছে। আপনার যে প্রসঙ্গে আলোচনা চলছিল সেটি সূত্র ধরেই যদি যাই, এর আগে একটু ইতিহাসের বিষয়টি টানতে চাই। ভোট যেদিন শুরু হচ্ছে ৩রা নভেম্বরের সময় বিবিসিতে বলা হচ্ছিল যে এই ট্রাম্পের বয়স এখন ৭৪ এবং তিনি দ্বিতীয় মেয়াদে লড়ছেন। এর আগে জর্জ H.W. বুশের ক্ষেত্রেও এই ধরনের একটি ব্যাপার ঘটেছিল, তিনি দ্বিতীয় মেয়াদে লড়ছিলেন এবং তার বয়সও ছিল ৭৪ এবং তিনি কিন্তু সেবার পরাজিত হয়েছিলেন। এবং তারা এরই সূত্র ধরে বিবিসি তাদের একটি প্রেডিকশন বলেছিল যে এবার ট্রাম্প আসলে হেরে যেতে পারে, এবং তারা এই কোভিড মহামারী নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতার কথা এবং সম্প্রতি যে বর্ণবাদ ইস্যুতে সেখানে যে সংঘাত সংঘর্ষ হয়েছে সেগুলোর কথাও তারা তুলে ধরেছেন। কিন্তু এই যে আমরা কোভিডের কথা বলছি যে এবারের নির্বাচনে আসলে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে এটি কাজ করেছে, কিন্তু ট্রাম্পের এখন পর্যন্ত যে জনপ্রিয়তা আমরা দেখছি যে ধারা, তাতে তো আমরা তার কোনো প্রতিফলন দেখছি না। আসলে মার্কিন নির্বাচনে প্রভাবক হিসেবে কিছুই কাজ করে কিনা, আপনার কাছে এটি জানতে চাইব। যে দুটো ইস্যু, ধন্যবাদ, যে দুটো ইস্যু তুলেছেন, দুটোরই দুই দিক আছে। ধরুন, প্রথমে আপনি বর্ণবাদের প্রসঙ্গ তুলেছেন, যে ওই যে সংঘাতগুলো হয়েছে, ব্ল্যাক লাইভস ম্যাটার ইত্যাদি ইত্যাদি, তাতে করে ডেমোক্রেটদের পক্ষে আফ্রিকান আমেরিকানদের ভোট যাওয়ার কথা। আফ্রিকান আমেরিকানরা সাধারণত ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের হার অনেক কম থাকে, সেটা বাড়ার কথা। কিছু হয়তো সেটা বেড়েছেও, কিছু হয়তো বেড়েছে এই কারণে যে আমরা তো দেখতে পাচ্ছি যে অনেক বেশি ভোট এবার পড়েছে। তার মধ্যে হয়তো সেটা আরো ভবিষ্যতে আরো অ্যানালাইসিস থেকে বেরিয়ে আসবে সেগুলো। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করুন যে ট্রাম্প কিন্তু একটা আবহাওয়া সৃষ্টি করতে পেরেছিলেন যে so many words, যে সাদাদের যে নিয়ন্ত্রণ আছে সেটা মানে হুমকির মুখে, এই কালোরা সমস্যার সৃষ্টি করছে এবং তারা অরাজকতা সৃষ্টি করছে। উনি হচ্ছেন ল অ্যান্ড অর্ডার প্রেসিডেন্ট, উনি একমাত্র এই সমস্যার সমাধান করতে পারেন। তার মানে দেখুন, এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার এবং এই যে বর্ণবাদ বিরোধী আন্দোলনগুলি হলো, এটা কিন্তু দুই দিকে গেছে। সাদারাও কিন্তু, সাদা ভোটার যারা, তারাও কিন্তু বিপুল সংখ্যায় এসছে, যেটা হয়তো এত পরিমাণ আসতো না অন্য সময়, যে কারণে ভোটের সংখ্যা এত বেড়ে গেছে। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আমার মনে হয়, কোভিড-19, কোভিডের ব্যাপারে ডেমোক্র্যাট শিবিরের যুক্তি ছিল যে এরকম একটা বিপদের সময়ে যে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রেসিডেন্টের, সেই নেতৃত্ব তিনি দিতে পারেননি, যার ফলশ্রুতিতে এতগুলি মানুষ মারা গেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে উনি আসলে ক্রাইসিসের মুহূর্তে নেতৃত্ব দিতে ব্যর্থ। এটা অবশ্যই একটা যুক্তি হতে পারে এবং হয়তো কিছু কাজও করেছে এটা কারো কারো মাঝে। কিন্তু পাশাপাশি মাঝে কিন্তু প্রচুর মানুষ আছে যারা এই রেস্ট্রিকশনস গুলি পছন্দ করে। ঠিক আছে, যেসব কথা উনি বলেছেন তার কিছু কিছু অনেকেই, বিশেষ করে তার যে বেস, সেখানে অনেকেই কিন্তু এই কথাগুলিকে অ্যাকসেপ্ট করেন যে এটা তো আরেকটা ফ্লুয়ে তো প্রতি বছর প্রচুর মানুষ মারা যায়, অনেক কম মারা যায় সেটা ঠিক, যাতে বেশি গেছে। আর এটা এইভাবে কি অর্থনীতি ধ্বংস করে দেওয়া যাবে না? যদি অর্থনীতি ধ্বংস করার ব্যাপারটা আবার খুবই মানে সন্দেহজনক, কারণ এই কোভিডে এই বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার কারণেও কিন্তু অর্থনীতির ক্ষতি হচ্ছে। কিন্তু এইটা দুই দিকেই গেছে একইভাবে, যে অনেকেই যারা আসলে এই রেস্ট্রিকশন পছন্দ করে না, যারা চায় যে তাদের দোকানপাট চলুক, তাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলুক, ঠিক আছে কিছু মানুষ তো মরতেই পারে, এই অ্যাটিটিউড কিন্তু অনেক মানুষের আছে। কাজেই যে দুটো ইস্যুতে বলেছেন, সেই দুটো ইস্যু কিন্তু কোনো একদিকে যায়, দুটোই কিন্তু ট্রাম্পের বিপক্ষে যাবে বলে অনুমান করা গিয়েছিল। কিন্তু এটা ট্রাম্পের বিপক্ষে যেমন কিছু মানুষের কাছে গেছে, কিছু মানুষের কাছে এটা পক্ষের বিষয় হিসেবেও কিন্তু গৃহীত হয়েছে, আমার তাই মনে হয়।
এবার অধ্যাপক শাহাব এনাম খানের কাছে যাব। যে প্রসঙ্গে কথা হচ্ছিল, আমরা একটু ট্রাম্পের প্রসঙ্গে আবার আসতে চাই, যে ট্রাম্প যে বিষয়গুলো বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন ট্রাম্প বলেছেন যে তিনি যদি এবার নির্বাচিত হন 10 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবেন। এখন এই ধরনের যে প্রতিশ্রুতি, এটা কতটা যৌক্তিক? তিনি এর আগেও আসলে এই ধরনের বেশ কিছু অযৌক্তিক প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, আমরা জানতে পেরেছি। কিন্তু হিলারির সময় আমরা দেখেছি যে তিনি ডেমোক্রেট শিবিরে হানা দিয়েছেন, ভূমি ধস বিজয় এনেছেন তিনি, এবং যে মানচিত্রটি আসলে যুক্তরাষ্ট্রের, যেখানে ব্লু এবং রেড স্টেট খুব আলাদা করে চিহ্নিত করা যায়, তিনি সেটি অনেকটাই পাল্টে দিয়েছেন। তার সময় যেন একটি নতুন মানচিত্র দেখা গেছে ব্লু এবং এই রেড স্টেটের মধ্যে। তো তিনি যেই কাজটি করে দেখিয়েছেন গতবার 2016 নির্বাচনে, এবছরও তিনি তাই করতে যাচ্ছেন কিনা। এখন পর্যন্ত এগিয়ে কিন্তু বাইডেন, কিন্তু ট্রাম্পের সেই গতবারও তাই ছিল, হিলারি অনেক এগিয়ে ছিলেন, শেষ মুহূর্তে আসলে বাজি পাল্টে দিয়েছিলেন ট্রাম্প। আপনার মতামত জানতে চাচ্ছি। প্রথম কথা যেটা মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের রাষ্ট্রপতি না, বাংলাদেশের রাষ্ট্রপতি না, ভারতের রাষ্ট্রপতি না, সে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। সবসময় আমরা দেখে এসেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি গ্লোবাল পুলিশম্যানের ভূমিকা রাখে। এবার কিন্তু তিনি সেটা রাখেন। তিনি রেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের যা যা অ্যাসপিরেশন ছিল সেগুলি ফুলফিল করার জন্য। তার মধ্যে আবার পিন পয়েন্ট করা আছে যে যারা মানে হোয়াইট, যারা যেটাকে আমরা বলি যে কোর ইলেক্টোরেট মার্কিন যুক্তরাষ্ট্রের আইডেন্টিটিতে, তাদের প্রতি তার ফোকাসটা ছিল। আমরা যেটা বলছি যে তিনি ফেক প্রমিস করেছেন কিংবা এই ধরনের বিষয়, সেটা যদি আপনি খেয়াল করেন, যখন 2016 সালে তিনি ক্ষমতায় আসেন, তারপর থেকে এভারেজ হাউস হোল্ড ইনকাম 9% বেড়েছে, জিডিপি গ্রোথ 2.5% হয়েছে, এবং তার ক্ষেত্রে এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট লাস্ট 10 ইয়ার্স এর লোয়েস্ট 4.1%। সুতরাং সে কিন্তু এই জায়গাগুলি ডেলিভার করছে, যেটা হলো আমেরিকান মানুষের জন্য ডে টু ডে বিষয়। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে সে গ্লোবালি হয়তো এক ধরনের তার ডিসএনগেজমেন্ট হয়েছে, কিন্তু তার এনগেজমেন্ট উইথ দি ভোটার কিন্তু বেড়েছে। আপনি যদি কোভিড ম্যানেজমেন্ট দেখেন, স্বাভাবিকভাবেই অলমোস্ট 2 লাখের উপরে মানুষ মারা গেছে বটে, যদি দেখেন প্রত্যেকটা হাউস হোল্ডে কিন্তু $1200 করে স্টিমুলাস চেক পৌঁছে গেছে। সুতরাং আনএমপ্লয়েড যারা আছে তাদের জন্য ফাইন্যান্সিয়াল স্টিমুলাসটা তিনি প্রপারলি পাঠিয়েছেন। সুতরাং এগুলোর প্রথম ভেরি বেসিক। ফুড প্রাইসের ক্ষেত্রেও কিন্তু রিলেটিভলি ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সাথেই এক পারেই আছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ খাবারের প্রাইসটা, ইনফ্লেশনটা খুব বেশি হয়নি। তো আপনি সব দিক থেকে যদি চিন্তা করেন যে একটা বেসিক ডে টু ডে যেসব জিনিসপত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের জন্য প্রয়োজন, সেই জায়গাগুলিতে ট্রাম্পের ভূমিকা যথেষ্ট পজিটিভ এখনো আছে। আর নেগেটিভ জায়গাগুলিতে স্বাভাবিকভাবে তার রেশিয়াল হেট্রেড থেকে শুরু করে তার যে প্রেজুডাইজড ফরেন পলিসি বা প্রেজুডাইজড ভোটিং পলিসি, সেগুলি ডেফিনেটলি ম্যাটার করে। কিন্তু আপনি যদি আবার দেখেন যে ডেমোক্রেটদের যে ভোট কোটারি যেটা আছে, সেটা কিন্তু এসেনশিয়ালি হাইলি এডুকেটেড এরিয়া, যেমন ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, এই ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, এইসব জায়গায়। কিন্তু ইনার মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে সেই জায়গাতে কিন্তু যেখানে এডুকেশনের রেট মাচ লোয়ার, সাবারবান রুরাল পপুলেশন ইজ হায়ার, সেই সব জায়গাতে কিন্তু হোয়াইট সুপ্রিমেসি বা হোয়াইট ন্যাশনালিজমের বীজটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি পপুলার ভোটগুলিও দেখেন, পপুলার ভোটগুলির ক্ষেত্রেও দেখবেন যে ট্রাম্পের মোটামুটি যত পপুলার ভোটগুলি আসছে ইনার ইউনাইটেড স্টেটস থেকে। এটা হলো আরেক রকম। আরেকটা বিষয় যেটা দেখা দরকার যে ইমিগ্রান্ট যারা আছেন তারা কি করেছেন। হিসপ্যানিকরাও ভোট দিয়েছে ট্রাম্পের পক্ষে, বাংলাদেশিরাও ভোট দিয়েছে ট্রাম্পের পক্ষে, অন্তত পক্ষে ফ্লোরিডাতে যতটুকু বুঝি। এবং আপনি যদি দেখেন যে চাইনিজ বা আরব, তাদেরও কিন্তু এক ধরনের ট্যাসিট সাপোর্ট আছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে। সুতরাং এই কম্পোজিশনটাও ট্রাম্পের জন্য কিছুটা কাজ করেছে। আর এদিকে যদি আমরা বাইডেনের দিকটা দেখি, সেই জায়গাতে বাইডেনের যে প্রবলেমটা হলো সেটা হলো যে হোয়াইট সুপ্রিমেসিস্ট বা হোয়াইট লিবারেলদের সাথে তার যোগাযোগটা আছে, কিন্তু সেটা সংখ্যাটা যদি তুলনামূলকভাবে কম
বা যদি 1 থাকে সেখানে সুইং ভোটের সম্ভাবনাটা অনেক বেশি। অধ্যাপক সাহাব এবং খান, আপনি ইউথ থাকুন আমাদের পপুলে- সঙ্গে, আমরা আবারও আলোচনায় আসবো। আমাদের এই পর্যায়ে আবার একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, এই পর্যায়ে আরেকটি বিরতিতে যাচ্ছি, আমরা ফিরবো আবারও আলোচনায়। কে হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন? এই আলোচনা চলতেই থাকবে, আমরা আছি আপনাদের সঙ্গে, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন মার্কিন নির্বাচন নিয়ে। মার্কিন নির্বাচনের রাত চলছে, ফলাফলের রাত চলছে, ভোট গণনার রাত চলছে, এবং এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা যেটি জানতে পেরেছি যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213টি ইলেকটোরাল ভোট এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত 220টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, এবং এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি এগিয়ে আছেন, আমরা সেটি জানি। আমরা তবুও এই ফলাফল যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, আমরা যেটি বারবারই বলে আসছি। এবং এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে যেহেতু বাইডেন এগিয়ে আছে, আমরা আবারও একটু আলোচনায় যেতে চাই। এবার আমরা যাব অধ্যাপক ডক্টর এ.কে.এম. শাহনেওয়াজের কাছে। আমরা আপনার কাছে জানতে চাইব যে এখন পর্যন্ত বলা হচ্ছে যে ট্রাম্প সুইং স্টেটগুলোতেও এগিয়ে যাচ্ছেন, কাজেই তার জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল, সেটি আমরা আলোচনার মাধ্যমেও জানতে পেরেছি। আপনার কাছে যেটি জানতে চাইব যে জো বাইডেন আসলে আসলে কিছুটা পরিবর্তনের একটি আভাস তিনি দিয়েছেন, নতুন দিনের আভাস তিনি দিয়েছেন। ট্রাম্প আসলে আসলে পরিবর্তন আসার কি কোনো সুযোগ আছে এখন পর্যন্ত আমরা যা দেখেছি? এবং মার্কিন পররাষ্ট্র নীতিটি আসলে যেরকম, ইরানের যে নেতা তিনি যেটি বলছিলেন যে মার্কিন পররাষ্ট্রনীতি যেই নেতাই আসুক না কেন তেমন কোনো পরিবর্তন হয় না, সেটি সবসময় একই থাকে। আপনার কাছে জানতে চাইবো আপনার কি মূল্যায়ন? তো তাই যে খুব পরিবর্তন হয় না, পরিবর্তন যে হয় নাই তাও না, তবে সেটা নির্ভর করে আমেরিকার ইন্টারেস্ট যেটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট কে সামনে রেখে যদি কোনো পরিকল্পনা অর্থাৎ ফরেন পলিসিতে যদি কোনো পরিবর্তন আনলে তাদের লাভ হয়, সেটাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু সেই পরিবর্তন হবে। ফলে সেই কারণে বাইডেন বা ট্রাম্প কে এলো, আমাদের মতো দেশগুলোর খুব যে একটা উল্লসিত হওয়ার আছে আমার সেটা মনে হয় না। কারণ কখনোই আমেরিকানরা নিজেদের স্বার্থকে বাদ দিয়ে অন্যের স্বার্থ রক্ষা করতে এগিয়ে যায় না, যায়নি, অন্তত অতীতে তো আমরা তাই দেখেছি। এবং যেখানেই মনে হয়েছে অন্যের স্বার্থ রক্ষা করছে, সেখানেই খুঁজলে দেখা যাবে নিজের স্বার্থকে সুসংহত করার জন্যই তাদের সেই চেষ্টাগুলো হয়েছে। সুতরাং বাইডেন বা ট্রাম্প যেই আসুক না কেন, প্রথমত সাধারণভাবে আমাদের মনে হয় না তাতে উল্লেখযোগ্য বড় কোনো পরিবর্তন হবে। তবে হ্যাঁ, চিন্তার দিক থেকে আমরা যেটুকু অন্তত দেখে এসেছি ট্রাম্পের সময় বা বাইডেন যে আভাসটুকু দেয়, তাতে কতগুলো ব্যাপার, যেমন বর্ণবাদের যে ব্যাপারটা উস্কে দেওয়ার মতো ব্যাপারই ছিল ট্রাম্পের সময়, এবং সেই দিকটা কিন্তু একটা মারাত্মক পরিণতির দিকে নিয়ে আসতে পারে। এই ইলেকশনকে সামনে রেখে ট্রাম্প তার জায়গায় দাঁড়িয়ে তিনি এখনো প্রেসিডেন্ট একটা টার্ম শেষ করলেন, আবারও হওয়ার একটা চিন্তা তিনি করছেন, সেখানে তাকে কখনোই আমরা সংযত আচরণ করতে দেখি, তার কথায় চিন্তা ইত্যাদি। ফলে এক ধরনের এটাকে উগ্রবাদও বলবো না, এটা এক ধরনের প্রিকনসিভ একটা বলয় তিনি তৈরি করে রাখেন, যেন তার মধ্য দিয়ে তিনি চলতে চান। ওই যে কথাটা একটু আগে একজন বলছিলেন যে রাষ্ট্র, সাহাবি বলছিলেন যে আমেরিকা একটা রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র হলেও সে কিন্তু পলিসির দিক থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার তাদের যে একটা চিন্তা বরাবরের মতো ছিল, সেটাকে তারা সামনে রাখেন, এবং সামনে রাখেন বলেই তারা তাদের বন্ধু বানান, বন্ধু পাল্টান তাদের প্রয়োজন। ফলে বাইডেন আসলো কি ট্রাম্প আসলো, তাতে অন্তত আমাদের মতো দেশগুলোর, তৃতীয় বিশ্বের দেশগুলোর খুব একটা যে রকমভেদ ঘটবে তা না। তবে আমাদের প্রচুর আমেরিকাতে আমাদের বাংলাদেশিরা আছেন, তারা অবস্থান করছেন, তাদের কিছু ভাবনা চিন্তা এর মধ্যে দিয়ে কাজ করছে যে কখন কার নীতির কারণে তারা স্বস্তি বোধ করেন, কার নীতির কারণে স্বস্তি বোধ তারা কম করেন। সেই সব প্রশ্নে হয়তো সম্ভবত ট্রাম্পের যে কিছু শক্তির জায়গায় বাইডেন তারা মনে করতে পারে। আর এটা খুব ইতর বিশেষ যে ঘটবে তা না, বড় রকমের যে পরিবর্তন ঘটবে তা না, কিন্তু
এই ডক্টর নির্বাচনের এ কে এম মধ্য শাহনেওয়াজ, দিয়ে আমরা আসবো আবার আলোচনায় আপনার কাছে। এম শাহিদুজ্জামান তিনিও যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এর আগে আমরা তার সংযুক্তি আসলে সেভাবে পাইনি, আমরা তার কাছেও আসবো। তার আগে আবার আরেকটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা আবার একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। কে হবেন মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে আমাদের আলোচনা চলছে, আপনারাও থাকুন আমাদের সঙ্গে, আমরা কিছুক্ষণ পরে ফিরছি আলোচনায়। দর্শক, বিরতির পর স্বাগত আবারও মার্কিন নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজনে। আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আলোচনায়ও রয়েছেন তিনজন অতিথি। আমরা তাদের নতুন করে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে অনেক অনেক স্বাগত। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটি হচ্ছে এবারের যে নির্বাচন, এই নির্বাচন অনেক দিক দিয়ে আসলে যথেষ্ট ভিন্ন একটি প্রেক্ষাপট তৈরি করেছে। ভোটের পদ্ধতির দিক থেকে, ভোটের ফলাফলের দিক থেকেও সেটি আসলে কতটা ভিন্নতা তৈরি করতে পারে, এবার আমরা সেটির অপেক্ষায় আছি। এবং এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে যেটি দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রয়েছেন 213 ভোটে এবং ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তিনি এখন পর্যন্ত পেয়েছেন 224টি ইলেকটোরাল ভোট এবং এখনো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাইডেন এগিয়ে রয়েছে। যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, আমরা শুরুতেই যাব অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজের কাছে। আপনার কাছে আলোচনায় এর আগেও ছিলাম, বাইডেন আসলে আরো একটু এগিয়ে গেছেন। আমরা যে প্রসঙ্গটিতে কথা বলছিলাম যে কোনো মুহূর্তেই ট্রাম্প এগিয়ে যেতে পারে, এখন পর্যন্ত যেহেতু 224টি ভোট আসলে বাইডেন পেয়ে গেছেন, তো ফলাফলে কোনো আসলে আপনার কি মনে হয় যে এখন ফলাফল কোন দিকে যাচ্ছে, বা এখনই নিশ্চিত করে আসলে কিছু বলা যাচ্ছে কিনা? আমি সবসময় শুধু এখন একটু বেড়ে যাওয়ার কারণে না, আমি সবসময় মনে করি এই ধরনের নির্বাচনে নিশ্চিত করে কিছু বলা আসলে ঠিক হবে না, হয় না। কারণ যে কোনো সময় এটা পাল্টে যেতে পারে, অনেক ইকুয়েশন আছে। এখন যেটুকু পারলো তা দিয়ে যে বলা যাবে বাইডেন খুব এগিয়ে যাবেন তেমন নয়, কারণ আরো অনেকটা সময় বাকি আছে, আরো অনেক ভোটের হিসেব আসার বাকি আছে। আবার ট্রাম্প যে সত্যি খুব এগিয়ে যাবেন সেটাও কিন্তু বলার উপায় নেই, কারণ এই ভোটের ইকুয়েশন গুলো বারবার ক্ষণে ক্ষণে চেঞ্জ হবে, এটা সব দেশেই হয়, সব ভোটেই হয়। ফলে আমাদের কিছু অপেক্ষা তো অবশ্যই করতে হবে। তবে বাইডেন এই যে নানা যে প্রেক্ষাপট, যদিও যে ফলাফলে পর্যন্ত এসছে সেই ফলাফলে ট্রাম্প যতটা এগিয়ে যাচ্ছেন নর্মাল হিসেবে কিন্তু ততটা এগিয়ে যাওয়ার কথা ছিল না, তারপরে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমার কেন বারবার আমার মনে হয় যে নামেরা দ্বিমত করতে পারেন, আমার কখনোই আমেরিকান ভোটারদের আমরা যতটা কনসাস তবু ততটা কনসাস আমার মনে হয় না। কতটা হুজুকে এখনো কতটা দেখা যাচ্ছে যে তারা সেই বর্ণবাদ নিয়ে এখনো মাথামাতি করছে, বিশ্বে এত তার থেকে অনেক বেরিয়ে আসছে, অনেক ভালো আছে। সেই সমস্ত কিছু কিন্তু একটা রিফ্লেকশন ফেলে তাদের নির্বাচনে। সুতরাং একেবারে গণতান্ত্রিক বোধ থেকে সুনির্বাচিত করার যে চিন্তাগুলো, সেগুলো আমেরিকান ভোটারদের মধ্যে অতীতেও দেখিনি, এখনো যে দেখবো এখন পর্যন্ত আশা করতে পারি না। সেই কারণেই কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় যে যে কোনো দিকেই যেতে পারে। কারণ এটা একেবারে যদি মনে করতাম যে না ট্রাম্পকে নিয়ে তো ক্যারিকেচারের অভাব ছিল না, কত কিছু হয়েছে এই কবছর ধরে আমেরিকার বাইরে, কিন্তু তারপরেও বাইডেন যে খুব স্বস্তিতে ভোটগুলো পেয়ে যাবেন তেমন কিন্তু ঘটনা ঘটছে না। অন্তত শিবিরের মধ্যে যারা আছেন লাল নীলে, তারা কিন্তু শিবির বিচ্ছিন্ন হন না। আবার যারা সুইং ভোটার বলছি, তারাও কিন্তু যে একেবারে কট্টর বিবেচনা থেকে, বিবেক থেকে চিন্তা ভাবনা করে ভোট দিচ্ছেন, যেটা কাম্য আমেরিকায়, যেখানে আব্রাহাম লিঙ্কনদের মধ্যে যে গণতন্ত্র আসছে তা, সেটাও কিন্তু রিফ্লেকশন আমরা কিন্তু অতীতেও না, নিকটতীতেও না, এখন আমরা দেখতে পাচ্ছি না। এমন একটি বাস্তব অবস্থায় কিন্তু চট করে বলে ফেলা যাবে না একটু বাইডেন বেড়ে যাচ্ছেন মানে অনেক বেড়ে যাবেন, ট্রাম্প কমে যাচ্ছেন তার মানে অনেক কমে যাচ্ছেন, সেটা নয়। তার জন্য আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করছি, প্রতি মুহূর্তে এই ভোটের ফলাফলগুলো দেখতে হবে, তার মধ্য দিয়ে বুঝতে হবে আসলে কি হতে যাচ্ছে। আমি ঠিক এইভাবেই বিবেচনা করতে চাই। অনেক ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এবার তার কাছেই যেতে চাই। আপনার কাছে জানতে চাইবো, যেটি আমরা ট্রাম্পকে নিয়ে কথা বলছিলাম এবং যেটি বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের একটি বলা হচ্ছে, কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে
ট্রাম্প এই গণতন্ত্রের চর্চা আসলে কতটুকু করছেন সেটি নিয়ে সন্দেহ থাকছে, কারণ তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি থেকে একতরফা বেরিয়ে এসেছেন, ইরান চুক্তি থেকে বেরিয়ে গেছেন, তিনি জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেছেন, এবং তিনি আসলে জাতিসংঘের প্রতিও তার বেশ বিরূপ আচরণ, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বরাদ্দ সেটি তিনি কমিয়ে দিয়েছেন। এ ধরনের আরো অনেক তার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়ে গেছে, যেটি আন্তর্জাতিক মহলে এমনকি তাদের রাষ্ট্রীয় বিতর্ক তৈরি করেছে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে গণতান্ত্রিক চর্চার যে প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছিলাম সেটি ট্রাম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, এবং এই বিষয়টি আসলে বাংলাদেশের জন্য বা সার্বিকভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে এটি কতটা প্রভাব ফেলতে পারে বা আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে আপনি যেভাবে বললেন গণতান্ত্রিক চর্চার বিষয়টা কিন্তু আপনার বিদেশ নীতির যে আস্থা, বিভিন্ন দেশে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনি যেটা বলেন তার সাথে কিন্তু সরাসরি সম্পর্ক নাই। একটা সম্পর্ক আছে, কিন্তু এটা অনেকটা অভ্যন্তরীণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র, এই কোনো সন্দেহ নাই, তাদের সেই 1776 সালে তাদের যে যুদ্ধ তারা করেছে, স্বাধীনতা যুদ্ধ, আমেরিকান রেভলিউশনের পরে তারা কিন্তু যেভাবে তাদের দেশটাকে তৈরি করেছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে তৈরি করেছে, এবং ট্রাম্প এসে ওনার 4 বছর অথবা উনি রিইলেক্টেড হলে ওনার আরো 4 বছর, এই 8 বছরে একটা সোসাইটির গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়ার কথা না। অথবা একজন ব্যক্তি এই গণতন্ত্রের জন্য সার্বিকভাবে হয়তো তাদের সমাজে কতগুলো ভ্যালুজের ব্যাপারে একটা নতুন একটি মানে প্রবণতা উনি তৈরি করেছেন, বা আগের প্রবণতাগুলো উনি শক্তিশালী করেছেন, সেটা ঠিক। সেগুলো অনেকটা সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যা। এবং আপনার যে রেসিজমের কথা বলেন, বা আপনার এই যে একজন প্রেসিডেন্ট কিভাবে বিহেভ করবে, সেটা কিন্তু আসলে কাউকে তো মানে আপনার একটা আইনি কাঠামো আছে, কিন্তু তার ব্যক্তিত্ব সেটা কিভাবে প্রকাশ ঘটাবে সেটা তো আর সংবিধানে লেখা নাই বা কোনো আইনের ভাষাতে থাকে না। ফলে ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্র কারো কাছে ট্রাম্প হচ্ছে একটা সম্ভাবনা বা এক ধরনের একটা পজিটিভ। আমরা যে নির্বাচনের যে ফলাফল এবং যেটুকু আমরা দেখছি, সেখানে কিন্তু আপনি দেখেন যে একটা বিপুল সমর্থন তার দিকে আছে, এবং যাদেরকে আমরা বলছি যে তারা এক ধরনের পপুলিস্ট পলিসি দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছে, তারা উগ্র যে ডানপন্থী চিন্তা তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে, এবং যেটা মার্কিন সমাজে অনেকদিন ধরে আছে, জর্জ বুশ আমলের থেকেই নিউ কনজারভেটিভ যে ইডিওলজি তার একটা বিকাশ ঘটেছে। ফলে এগুলোকে একটু লার্জার কনটেক্সটে চিন্তা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই যে নির্বাচনটি হলো, পুরো প্রক্রিয়া, এবং এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের ফলাফলের ব্যাপারে যে গণনা বা ইত্যাদি এই প্রক্রিয়াগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়নি এখন। একজন প্রেসিডেন্ট তার নিজের যে তার যে ব্যক্তিত্ব বা তার নিজস্ব যে স্টাইলের কারণে উনি এমন কিছু কথা বলছেন যেটা মার্কিন সমাজ কেন পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের অথবা যে কোনো ধরনের রাষ্ট্রের যে লিডার এইভাবে হয়তো কথা বলে না, কিন্তু উনি কিন্তু সেটা বলছেন। এখন ওনার এই বক্তব্যের মাধ্যমে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ধ্বংস হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। এটির ব্যাপারে আপনি যদি বহির্বিশ্বের কথা বলেন, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির যে মূল যে স্বার্থগুলো আছে, সেই স্বার্থের জায়গাতে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিটাকে অনেকটা নন ইন্টারভেনশনিস্ট করেছে। মানে অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা অ্যাক্টিভলি ইনভলভ ছিল, মানে বিভিন্ন যুদ্ধে বা বিভিন্ন ধরনের মানে হস্তক্ষেপের জায়গা থেকে, সেখানে একেবারে বন্ধ করেছে আমি বলবো না, কিন্তু কিছুটা কম হয়েছে ওনার এই শাসনামলে। এবং যদিও আমরা দেখছি যে ইসরায়েলকে কেন্দ্র করে মিডল ইস্টের ভেতরে এক ধরনের মেরুকরণ উনি করেছেন, একই সঙ্গে চীনের সম্পর্কটাকে উনি অনেক বেশি মানে বাণিজ্য নির্ভর করে সেখানে এক ধরনের টেনশন তৈরি করেছেন। আবার ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে চীন এবং ভারতের মধ্যে যে বৈরিতা সেটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। এইরকম কিছু বিষয় অনেকটাই কূটনৈতিক বা কৌশলগত ছিল। তো এখন ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমরা জানি যে ওনার সবচেয়ে ভালো পার্সোনাল যে কন্ট্রাক্ট যে সমস্ত লিডারদের সাথে গ্লোবালি, তারা হচ্ছে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম, তারা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তারা হচ্ছে হাঙ্গেরির প্রেসিডেন্ট বা পোল্যান্ডের প্রেসিডেন্ট, অথবা ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন। অর্থাৎ বিভিন্ন দেশের যে অ্যান্টি ইমিগ্রেন্ট কিংবা ন্যাশনালিস্ট লিডার, সোকল ন্যাশনালিস্ট লিডার, তাদের সাথে তার এক ধরনের ব্যক্তিগত একটা কন্ট্রাক্ট বা ব্যক্তিগত একটা বোঝাপড়া ভালো ছিল। তার মানে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের
যে বৈশ্বিক যে অবস্থানটা সেটা নিয়ে কিন্তু আমি নিজে লক্ষ্য করেছি যে ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু বিভিন্ন র্যালিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ডলার বিদেশে বিভিন্ন যুদ্ধে যেভাবে অপচয় করেছে সেটা কোনো প্রয়োজন ছিল না, মানে এই ধরনের কিন্তু পপুলিস্ট, এবং উনি বলছেন যে উনি কমিউনিস্ট, গ্লোবালিস্ট এবং আপনার মানে সোশ্যালিস্ট সবাইকে উনি মানে অপছন্দ করেন এবং সবার বিরুদ্ধে ওনার সংগ্রাম। তার মানে ওনার যে একটা অন্তর্মুখী যে পলিসি, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকটা ইনওয়ার্ড লুকিং একটা পলিসির মধ্যে নিয়ে আসা, সেই চেষ্টা করতে গিয়ে উনি এখানে এক ধরনের ডানপন্থী যে চিন্তাধারা এবং যেটা পপুলিজম, যেটা অনেকে এখন বলছে ট্রাম্পিয়ান পপুলিজমের একটা বড় ধরনের বিজয় হয়েছে। উনি যদি পুনর্নির্বাচিত নাও হন, তারপরে ওনার যে ভোট এসছে, কারণ আমরা দেখছি যে জনমত জরিপের যে সমস্ত যে ছিল, ভবিষ্যৎবাণী ছিল, তার কোনো কিছুই কিন্তু আমরা সেভাবে দেখি, বিশেষ করে ব্যাটল গ্রাউন্ড স্টেটস গুলোতে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প একটা এক্সেপশনাল সিনড্রোম ডেমোক্রেসির কনটেক্সটে চিন্তা করলে, কিন্তু সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রক্ষণশীল ধারা, সেই ধারাটা আরো শক্তিশালী হয়েছে এবং এর ভেতরে আরো কিছু উগ্র চিন্তা ভাবনা যুক্ত হয়েছে। একই সঙ্গে তাদেরও কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে রেডিক্যাল সোশ্যালিজম বা রেডিক্যাল সোশ্যালিস্টদের একটা বা প্রোগ্রেসিভ সোশ্যালিস্টদের বা ডেমোক্রেটদের একটা উত্থান করছে, মানে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজটা আপনার অনেকটা এক্সট্রিম চিন্তার দিকে যাচ্ছে পলিটিক্যাল ইডিওলজির দিক থেকে, কিন্তু তার সাথে কিন্তু ডেমোক্রেসি কিন্তু আপনার একটা এর ইনস্টিটিউশনাল দিকগুলো আছে। আপনি বলতে চাচ্ছেন যে যে বিষয়গুলো ট্রাম্পের আচরণে এবং তার পররাষ্ট্রনীতিতে দেখা যাচ্ছে সেটি আসলে মার্কিনীদের যে ডেমোক্রেসি সেটার সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়। আমরা আবারও আসবো আলোচনায় আপনার কাছে। আমরা অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের কাছে যাব এবার। এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে এই যে বর্ণবাদের অনেকটা পক্ষে ট্রাম্পের অবস্থান, কারণ তিনি বারবার আসলে বলেছেন তিনি তার অভিবাসন নীতি তিনি কঠোর করবেন, তিনি ড্রিমার্স প্রকল্প বাতিল করে দিয়েছেন, তিনি অভিবাসী চান না, এবং তার শুরু থেকেই তার যে নীতিটা ছিল আমেরিকা ফার্স্ট, এবং এই নীতিতে তিনি ব্যাপক জনসমর্থন আসলে পেয়েছেন। এর আগের বার তার ভূমিধস যে বিজয় আমরা দেখতে পেয়েছিলাম 2016 নির্বাচনে, সেটি এইবারও আসলে কতটা কাজ করছে বলে আপনার মনে হয়? আপনি জানেন যে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র সর্ববৃহত্তম বা সর্বপ্রভাবশালী একটি ইউনিপোলার পাওয়ার আমরা পরাশক্তি বলি। এই পরাশক্তি গণতন্ত্রকে নন্দিত করে। আব্রাহাম লিঙ্কনের উদ্ধৃতি বারবার আমরা উচ্চারণ করি, প্রথমত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র হিসাবে, দ্বিতীয়ত গণতন্ত্রের প্রতীক হিসাবে এই রাষ্ট্রটি সকল পৃথিবীর মানুষের কাছে কনসার্ন, উদ্বেগ, উৎকণ্ঠা এবং সংশ্লিষ্টতার বিষয়। প্রথম যখন 2016 সালে ট্রাম্প আমেরিকা ফার্স্ট বলে একটি ধোঁয়া তুলে, একটি ঢেউ তুলে, একটি তরঙ্গ তুলে বিজয়ী হলেন, তখন আমরা দেখলাম যে গোটা বিশ্বব্যাপী সার্বজনীন যে গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক যে ধ্যান ধারণা, এটার ক্ষেত্রে অনেকটা আমেরিকা পিছিয়ে গেছে। আমেরিকান রক্ষণশীলতা অর্থাৎ শ্বেতাঙ্গ মূল গণতন্ত্রের যে ভিত্তি, সার্বজনীন মানবাধিকার, সার্বজনীন ভোটাধিকার, সকলের সমান অধিকার, এই যে প্রত্যয়, এই যে ডগমা, এই থেকে ডোনাল্ড ট্রাম্প মানুষকে দূরে সরিয়ে নিলেন। আমেরিকা ফার্স্ট, আমেরিকান শ্বেতাঙ্গ বর্ণবাদী শাসন ব্যবস্থার পক্ষে তিনি যে ব্যতিক্রমধর্মী এই স্লোগান দিয়ে ক্ষমতায় আসলেন, এটা কিন্তু গণতন্ত্রের জন্য কোনোভাবেই ইতিবাচক বিষয় নয়। হ্যাঁ, প্রফেসর দেলোয়ার বলছেন যে এটি প্রাতিষ্ঠানিকভাবে বা স্থায়ীভাবে মার্কিন শত শত বছর ব্যাপী গণতান্ত্রিক ধ্যান ধারণা, কাঠামো, ইনস্টিটিউশনকে হয়তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে না, কিন্তু আপাতত আমরা এই ক্ষতিগ্রস্ততার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। যেমন অভিবাসীদের ব্যাপারে তার যে দৃষ্টিভঙ্গি,
এবং প্রথমেই তিনি এসে যে 6টি মুসলিম রাষ্ট্রকে ব্ল্যাক লিস্টেড করলেন, তাদের নাগরিকদের উনি নেবেন না এবং অভিবাসীদের। তারপর এই যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে তার ফান্ড বন্ধ করে দেওয়া, মানে WHO ব্যাপারে ফান্ড কমিয়ে দেওয়া ইত্যাদি, এইগুলো গণতান্ত্রিক যে সার্বজনীনতা আছে, গণতান্ত্রিক যে প্রথা পদ্ধতি আছে, এটা ব্যতিক্রম। সুতরাং সারা পৃথিবীর মানুষ চায় যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য নির্বাচিত না হোক, কিন্তু পৃথিবীর মানুষের চাওয়া পাওয়ার তো আর মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের চাওয়া পাওয়া এক কথা নয়। সেখানে আপনি জানেন যে যে ধূম্রজালটি সৃষ্টি করা হয়েছে তার ঢেউ এখনো রয়ে গেছে। এবং ওই যে মানে গতবারে যখন আমরা সবাই বলছিলাম যে হিলারি জিতবেন বা হিলারির বিজয়ের সম্ভাবনা বেশি, সেখানে আমরা দেখেছি যে অবশেষে ট্রাম্পই জিতেছেন। এরকম ওই শাহনওয়াজ যেমন বলছেন যে এটা আসলেই মন্তব্য করা খুবই কঠিন। আর সবচেয়ে কঠিন, সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে উদ্বিগ্নতার বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প as the president of the most powerful country, most popular democratic country, তিনি বলছেন যে তিনি ভোটের ফলাফল মেনে নেবেন না। অর্থাৎ এমন এই প্রসঙ্গে আমরা আবার আসবো আপনার কাছে। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিতে চাই, তার আগে আবারও সবশেষ ফলাফলটি একটু জানিয়ে দিতে চাই যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো আছেন 213টি ইলেকটোরাল ভোট নিয়ে, এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এখনো আছেন 224টি ইলেকটোরাল ভোট তিনি পেয়েছেন। এবং এই পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি দর্শক, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার। আমরা রয়েছি মার্কিন নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজনে। আমি সঞ্জিতা ইসলাম আপনাদের সঙ্গে আছি, এবং আমাদের সঙ্গে এই আলোচনায় এখন রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং এম শাহেদুজ্জামান। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে থাকার জন্য বলছি, এবং আমরা যে এই মুহূর্তে আবার ফলাফলটি একটু জেনে নিতে চাই। আমরা শেষ মুহূর্তে পাওয়া এই ফলাফলে আমাদের কাছে যেটি রয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি এখনো পর্যন্ত আছেন 213টি ইলেকটোরাল ভোটে, এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তিনি এখনো পর্যন্ত পেয়েছেন 224টি ইলেকটোরাল ভোট। গন্তব্য আসলে 270টি পাওয়ার, এবং 270-এ পৌঁছতে তাদের দুজনেরই এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, এবং আরো বেশ কিছু ভোটের তাদের প্রয়োজন রয়েছে। এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি আসলে আপনাদের দুজনের কাছেই, শুরুতেই আমরা যাব এম শাহেদুজ্জামানের কাছে। 270-এ পৌঁছতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকটা পথ এখনো পাড়ি দিতে হবে, তবু এখন পর্যন্ত যেই সুইং স্টেটগুলো বাকি রয়েছে ফলাফল ঘোষণার, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প এগিয়ে আছেন, আবার দু একটাতে বাইডেন এগিয়ে আছেন। এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না ফলাফল কোন দিকে যাবে। আপনার কাছে কি মনে হয় 270-এ আসলে এবার কোন প্রার্থী পৌঁছতে পারবেন? আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ। দেখেন, এখন সব নেমে এসেছে জাস্ট বেসিক্যালি 3টা স্টেটে, পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান। পেনসিলভেনিয়া আর মিশিগানে বিশাল একটা লিড নিয়ে রয়েছে ট্রাম্প। উইসকনসিন মাত্র ঘন্টাখানেক আগে চেঞ্জ হলো, এগিয়ে ছিল ট্রাম্পকে এখন পিছনে ফেলে উইসকনসিনে স্লাইট একটা মার্জিনে, বোধহয় 0.5% এরকম মার্জিনে এখন জো বাইডেন এগিয়ে রয়েছে। সুতরাং বলা হচ্ছে যে হয়তো উইসকনসিনে একটা ডিসাইসিভ আউটকাম ঘটবে শিগগিরই। কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে পেনসিলভেনিয়া আর মিশিগানকে নিয়ে, কারণ এখানে যে লিড রয়েছে, পেনসিলভেনিয়াতে ট্রাম্পের যে লিডটা রয়েছে, সেই লিডকে পিছনে ফেলতে হলে যে 1 মিলিয়নের চেয়েও বেশি ভোট এখনো গণনা বাকি রয়েছে পেনসিলভেনিয়াতে, যেগুলো আজকে সকালে আবার বসবে, সে তার 75% মিনিমাম পেতে হবে বাইডেনকে। 75%-এর মতো ভোট পাওয়া ডিফিকাল্ট, কারণ বাকি এই যে ভোটগুলো রয়েছে সেখানে তো ট্রাম্প সাপোর্টার্সরা তারাও ইনক্লুডেড। তবে একটা আশার আলো, মানে ক্ষীণ আলো সুরঙ্গের শেষ মাথায় হচ্ছে যে যেই 1 মিলিয়ন ভোট বাকি যেই অঞ্চলগুলোর পেনসিলভেনিয়া, ওগুলো প্রিডমিনেন্টলি ডেমোক্রেটিক এরিয়া, এবং যদি সম্ভাবনা থেকে থাকে শেষ পর্যন্ত একটা মিরাকেল ঘটতে হবে
যার ফলে 75% পেনসিলভেনিয়ার এই যে আনকাউন্টেড ভোটস যাতে পায়। তারপর থেকে যাচ্ছে মিশিগানে যে অবস্থা দেখা যাচ্ছে, স্ট্যাটিস্টিক্যালি এটা খুব ডিফিকাল্ট হবে, কেননা মিশিগানে যে ধারণা দেওয়া হয়েছিল আগে যে জিতে আসবে, এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, রাস্ট বেল্ট বলি আমরা, এখানে সব ছোট ছোট ইন্ডাস্ট্রিজ গুলো সব বন্ধ হয়ে গেছে। ট্রাম্প মিশিগানের জন্য অনেক কিছু করতে পেরেছে, ইন দ্য সেন্স যে সে একটা প্যাকেজ অফার করেছিল যেটা থেকে স্মল ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অনেক বেনিফিটেড হয়েছে, স্পেশালি মিশিগানে। এবং তাছাড়াও যে চায়নার প্রতি যে পলিসি, নাফটা ছেড়ে আসার পলিসি, এগুলার ফলে এই মিশিগান অঞ্চলে স্পেশালি সাধারণ ওয়ার্কার্সরা প্রচুর বেনিফিটেড হয়েছে, যে তারা কর্মসংস্থান পেয়েছে। এটা একটা বড় কারণ যে মিশিগানের থেকে বাইডেন লাভবান হবে সম্ভাবনা কম। আমার ধারণা হচ্ছে যে অনেকটা বলা যায় যে এখন যতটুকু বাকি আছে ইলেকশন শেষ হওয়ার, ইট ইজ অ্যান একাডেমিক এক্সারসাইজ। তবে মিরাকল ঘটতে পারবে না এটা বলা যায় না। ট্রাম্প যে মামলা করছে এবং বারবার সে এই যে হুমকি দিচ্ছে, আগে থেকে নিজেকে ঘোষণা করছে, এর পেছনে একটা গভীর কারণ হচ্ছে যে আমেরিকার শক্তিশালী আমলাতন্ত্র ও সামরিক বাহিনী, এদের একটা সিংহভাগ ট্রাম্পকে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হুমকি। যেসব জেনারেলসদেরকে ট্রাম্প সরিয়ে দিয়েছে অবস্থান থেকে, সেই সব জেনারেলসরা অত্যন্ত সম্মানিত, খ্যাতি সম্পন্ন সামরিক বাহিনীর সদস্য ছিল। জেনারেল কেলি, জেনারেল ম্যাটিস, জেনারেল ম্যাকমাস্টার্স, এরা সব 4 স্টার জেনারেলস, এবং একটা বড় অংশ নৌবাহিনী প্রধান, কোস্ট গার্ড প্রধান, এমনকি তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিলেন মাইক বোল্টন, সেদিন ক্লিয়ারলি বলে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ, জাতীয় স্বার্থ, প্রথম টার্মে যতটুকু ক্ষতি হয়েছে সেটুকু পুষিয়ে নেওয়া যাবে যদি সে 1 টার্ম প্রেসিডেন্ট থাকে। তবে 2nd টার্ম প্রেসিডেন্ট যদি তিনি হন, তাহলে মার্কিন নিরাপত্তার জন্য এটা অগ্রহণযোগ্য। তারপর যদি আপনি স্টেট ডিপার্টমেন্টে দেখেন আর হোমল্যান্ড সিকিউরিটিতে দেখেন, হোমল্যান্ড সিকিউরিটির অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা তারা কিন্তু রিমুভড, তারা অনেকে ছেড়ে দিয়েছে, কেননা তারা দাবি করেছে হোমল্যান্ড সিকিউরিটির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য, এগুলো ট্রাম্প কোনোভাবে গুরুত্ব দিত না, সে তার নিজের এজেন্ডাকে প্রমোট করে এসছে। এবং ইন্টেলিজেন্স কে রেকন করা, ইন্টেলিজেন্সকে ঠিক মতো অল্টারনেটিভ গুলা স্টাডি করা, এর কোনো কিছুটাই ট্রাম্প কিন্তু অ্যাকসেপ্ট করে না। আমার ধারণা যে স্টেট ডিপার্টমেন্টে যে ওই যে ইমপিচমেন্টের সময় যে হিয়ারিংস গুলা হয়েছিল, যে হিয়ারিংস গুলা রিজেক্টেড হয়েছে, স্টেট ডিপার্টমেন্টের সিংহভাগ আমলারা কোনোভাবেই চাচ্ছে না, তারা মনে করে যে ট্রাম্প আসলে ক্ষতি হবে। এখন আমি কি এখানে কনস্পিরেসি থিওরি আনবো? আমি কি এটা বলবো যে এই যে সূক্ষ্ম একটা সময় রয়ে গেছে, এর মাধ্যমে এমন কোনো কিছু কি ঘটতে পারে আমেরিকার সামরিক বাহিনী ও আমেরিকার যে আমলাতন্ত্র তাদের যোগ সাজসে, যার মাধ্যমে হয়তো একটা অকল্পনীয়, অতুলনীয়, যে আনপ্রেসিডেন্টেড কোনো কিছু কি ঘটতে পারে? অকল্পনীয় কিছু ঘটার বিষয়টি হতে পারে, আবার নাও হতে পারে। আমরা আবারও আসবো আলোচনা আপনার কাছে, অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের কাছে যাব। যে প্রসঙ্গে কথা হচ্ছিল, যেটি বলছিলেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, আমরাও সেটি দেখেছি যে ট্রাম্প থাকাকালীন হোয়াইট হাউস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আসলে অনেকের উইকেট পতন হয়েছে। তিনি নিজে কয়েকজনকে তিনি ছাঁটাই করে দিয়েছেন, কেউ কেউ নিচ থেকে সরে গেছে। আরেকটি বিষয় যেটি আসলে এখন আমি একটু আপনার কাছে জানতে চাইবো, যে রাশিয়ার সাথে যোগ সাজস প্রসঙ্গে এর আগের নির্বাচনে আমরা দেখেছি যে শুরুর দিকে অনেক এগিয়েছিলেন হিলারি ক্লিন্টন, যেটি এখনো পর্যন্ত আমরা দেখছি যে বাইডেন এগিয়ে রয়েছেন, কিন্তু ট্রাম্প বরাবরই কিন্তু তিনি বলছেন যে তিনিই জিতবেন, এবং তিনি যদি না জিতেন তাহলে এবার তিনি বলছেন আইনি লড়াই যাবেন। তো তার এই ওভার কনফিডেন্স, যেটির কথা বারবার বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও আসছে, এটির কারণ কি? এবারও কি এখানে আসলে রাশিয়ার কোনো যোগ সাজস কাজ করছে কিনা?
এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শাহিদুজ্জামান উত্থাপন করেছেন যে ইনসাইড দি ব্যুরোক্রেসি অফ ইউনাইটেড স্টেটস একটা বড় অংশ বিরোধী ভূমিকা পালন করছে ট্রাম্পের, এবং এর মধ্যে যে ডিসিপ্লিন, এজেন্সি ডিসিপ্লিন বলেন বা মিলিটারি ডিসিপ্লিন বলেন বা হোমল্যান্ড সিকিউরিটির কথা বলেন, অসম্ভব রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এই বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া সত্ত্বেও আমি মনে করি না যে এই আমলাতন্ত্র আগামী নির্বাচনে বা এই কিছু 24 আওয়ার্সে বা 48 আওয়ার্সের মধ্যে এমন কিছু করতে পারে, এমন কিছু করা সম্ভব যেটি ইলেকশনকে প্রভাবিত করতে পারে। এক নম্বর কথা, তার কারণ হলো আমেরিকান ইনস্টিটিউশনালাইজেশন। আমরা জানি যে আমেরিকান ডেমোক্রেসি এতটাই রুটেড, এতটাই সুটেড যে এটি বাইরে থেকে হস্তক্ষেপ করার কোনো কারণ ঘটতে পারে না, কোনো সম্ভাবনা থাকে না। এক নম্বর কথা। দু নম্বর কথা হলো যে ট্রাম্প যেভাবে নিজেকে ওভার এমফাসাইজ করছেন, নিজকে যেভাবে তুলে ধরছেন, সেটা মানে তার যে ওই যে আমরা একটু আগে ব্যক্তিগত উষ্ণতার কথা বলছিলাম, ব্যক্তিগত ক্যারিসমা বা একজন ব্যক্তি প্রেসিডেন্ট হিসাবে একটা রুটিন কন্ডাক্ট এবং একটা কিছু আছে, কিন্তু একজন ব্যক্তি তার প্রাধান্য দ্বারা, তার আচার আচরণ, কথাবার্তা, চাল চলন দ্বারা কি প্রমাণ করেন সেটাও গুরুত্বপূর্ণ। এখানে ট্রাম্পের যে অগ্রহণযোগ্য অগণতান্ত্রিক যে মাইন্ডসেট, তার যে মনোভঙ্গি বা দৃষ্টিভঙ্গি, এটি প্রমাণ করে এবং এটি তিনি প্রিভেল করার চেষ্টা করবেন। আমরা এই বিশ্বের মতো মিলিটারাইজ করার চেষ্টা করছেন, ইলেকশনকে গ্রহণ না করা, ইলেকশনে যে সব দেশে একই অবস্থা যে জিতলে গ্রহণযোগ্য নির্বাচন সুষ্ঠু হয়েছে আর না জিতলে গ্রহণযোগ্য হয়নি, এরকম একটা অবস্থা এই তৃতীয় বিশ্বের একটা অবস্থা সৃষ্টি করতে চাচ্ছেন। কিন্তু আমি মনে করি না সর্বশেষে তিনি এই বিষয়টি নিয়ে এগুতে পারবেন, যেহেতু আমেরিকায় গণতন্ত্র ইনশালাইজড এবং কিছুটা বেশ প্রথিত শিকড় বেশ গভীরে। এই প্রসঙ্গে আমরা আবার আলোচনায় আসব। আমরা এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা আবার আপনার কাছেই আসব অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, এবং আমাদের সঙ্গে আরো রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান। আমরা আপনাদের দুজনের সঙ্গে আবার আলোচনায় ফিরতে চাই। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক কোথাও যাবেন না, কে হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে আমাদের আলোচনা চলছে, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। দর্শক বিরতির পর আবারও স্বাগত। নিউজ 24 এর বিশেষ আয়োজন চলছে মার্কিন নির্বাচন নিয়ে। মার্কিন নির্বাচনের ভোটের রাত প্রায় শেষ হতে চলেছে। আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে ফলাফল রয়েছে সেই ফলাফলের ভিত্তিতে আমরা যেটি জানি যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি পেয়েছেন 213টি ইলেকটোরাল ভোট এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন তিনি পেয়েছেন 224টি ইলেকটোরাল ভোট। 270-এর দৌড়ে কে এগিয়ে, এবারে এই প্রসঙ্গে আমরা যাব আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তিনজন অতিথি, রয়েছেন তৌহিদ হোসেন, রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। তৌহিদ হোসেন, আপনার কাছেই জানতে চাইবো যে একদম শেষ মুহূর্তে আমরা রয়েছি, সার্বিক মূল্যায়নে কি মনে হচ্ছে 270-এর দৌড়ে কে এগিয়ে? আমি বলবো যে 270-এর দৌড়ে সম্ভবত ট্রাম্প একটু এগিয়ে, কারণ যে রাজ্যগুলোতে ভোট গণনা এখনো বাকি আছে সেগুলিতে প্রায় সবগুলিতেই তিনি এগিয়ে আছেন। এমন নয় যে জো বাইডেনের সুযোগ নেই, কিন্তু মনে হয় সম্ভাবনা বেশি বোধ হয় ট্রাম্পের দিকেই। তো এই প্রসঙ্গে যদি জানতে চাই যে ট্রাম্পই যদি আবার আসেন তাহলে যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি আমরা যা দেখে এসেছি এই 4 বছরে এবং পুরো বিশ্বের বৈশ্বিক প্রেক্ষাপটেও যদি আপনি বলেন, তাহলে কোনো পরিবর্তন কি আসতে যাচ্ছে, নাকি আমরা ট্রাম্পকে যে এই 4 বছরে যেরকম দেখেছি আসলে ঠিক তেমনটাই আসলে সামনেও আমরা দেখতে পাবো? না, যখন কোনো একজন প্রেসিডেন্ট রি-ইলেক্টেড হন তখন কিন্তু তার পূর্ববর্তী 4 বছরের কার্যকলাপকে এন্ডোর্স করছে জনগণ, এটাই প্রমাণিত হয়। কাজে উনি কেন পরিবর্তন করতে যাবেন সেক্ষেত্রে? কাজে আমরা ধরে নেবো যে উনি যা করছিলেন এতদিন তাই করবেন। আর খেয়াল রাখতে গত 3 বছর পর্যন্ত কিন্তু মার্কিন অর্থনীতি ভালো করছে, 2.5 থেকে 3% অগ্রগতি হচ্ছিল প্রতি বছর।
এবং আনএমপ্লয়মেন্ট কমে আসছিল। সব মিলিয়ে কিন্তু জিনিসটা তার পক্ষেই যাচ্ছিল। এখন একটা বিশেষ পরিস্থিতিতে সেটা উনি সামাল দিতে পারেননি, সেটা তার হয়তো ব্যর্থতা, কিন্তু সে ব্যর্থতাকে তো দেখা যাচ্ছে যে মানুষ অনেকটাই যেন তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না, যে কোভিড নিয়ে তার যে নেতৃত্বের ব্যর্থতা সেটা। আপনি যদি এটা গেল ডোমেস্টিক দিকে, আর যদি আপনি বহির্বিশ্বের কথা বলেন তাহলে আমার মনে হয় না, এমনিতেই তো মার্কিন নির্বাচনে যেই আসুক না কেন বহির্বিশ্বের তাদের যে পলিসি সেটাতে মেজর পরিবর্তন হয় না, আর এক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা আরো কমে গেল। বাইরের রাষ্ট্রে হয়তো ছোটখাটো কিছু পরিবর্তন হতো, অ্যালাইজদের সাথে সম্পর্কটা আর একটু ভালো হতো। একটা বিষয় যেটা আমাদের সহ অন্যান্য অনেক দেশকে এফেক্ট করবে সেটা হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে কিন্তু আপনার বলেছিলেন বাইডেন উনি আরেকটু লিবারাল হবেন, যেটা ট্রাম্প আসার পর থেকে পূর্ববর্তী 3 বছরে তো যথেষ্টই সেটা রেস্ট্রিক্টেড হচ্ছিল, এবং বিশেষ করে গত 6 মাসে তো একেবারেই বন্ধ সবকিছু। এদিক থেকে বিশেষ করে যেসব দেশের নাগরিকরা আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তাদের পরিবার পরিজন যাওয়ার কথা, তাদের জন্য একটা সুচ্ছুত দুঃসংবাদ ঘটে। অনেক ধন্যবাদ। এবার অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে জানতে চাইবো যে 270-এর দৌড়ে কে এগিয়ে বলে আপনার মনে হয়, এবং সেটি আসলে ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বা আদৌ কোনো পরিবর্তন আনতে যাচ্ছে কিনা? আমরা সবাই বুঝি যে নির্বাচনের ফলাফল যে ভাবে এগুচ্ছে তা সে প্রসঙ্গে মন্তব্য করা খুব কঠিন। তৌহিদ হোসেন অভিজ্ঞ মানুষ, পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি আরো আমাদের চেয়ে আরো হয়তো ভালো বেশি বোঝেন বা ভালো বলতে পারবেন। তো ইভেন দেন আমার মনে হয়েছে যে এখন এই মুহূর্তে আনপ্রেডিক্টেবল, এটা মানে সঠিকভাবে বলার কোনো সময় হয়নি। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা যেমনটি তৌহিদ হোসেন বললেন যে আমেরিকান ফরেন পলিসির ব্যাপারে কিন্তু ম্যাটার শিফট হয় না। তো একটু এদিকটা এদার কামলা উদার করে উদার কামলা উদার করে কিছুটা পরিবর্তন হয়তো প্রেসিডেন্ট তার ব্যক্তিত্ব এবং তার নীতিগত অবস্থানের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু খুব মেজর পরিবর্তন হয়। এটা মনে রেখেই বলতে হবে যে ট্রাম্প যে ফরেন পলিসি ফলো করছেন, ফরেন পলিসিকে আমার কাছে কিরকম মনে হয়েছে, এরকম মনে হয়েছে যে ওই আমাদের গ্রাম দেশে এভাবে বলে না যে ধরে মাছ না লাগে কাদা। ট্রাম্প মাছ ধরতে চাচ্ছেন, চীনকে বাগাতে চাচ্ছেন, ভারতকে বাগাতে চাচ্ছেন, চীনকে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, ভারতকে বাগাতে চাচ্ছেন, এবং এই আপনারা শুনছেন যে এশিয়া প্যাসিফিক ইন্ডিও প্যাসিফিক ওয়াসেনে একটা বড় ধরনের পরিবর্তন তিনি করতে চাচ্ছেন, এবং ইরানের ব্যাপারে তার পলিসি দেখেন, মধ্যপ্রাচ্যের পলিসি একটা অসম্ভব রকম আগ্রাসী পলিসি। অথচ তিনি বলছেন যে তিনি সরাসরি সৈন্য প্রবর্তন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করতে যাচ্ছেন, সেখানে মানে আলোচনা চলছে, এবং সেখানে কোন জায়গায় তিনি যুদ্ধ করবেন, সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করলেন। এইভাবে একটা অসম্ভব রকম ধূর্ত বা একটা কানিং নীতি তিনি অনুসরণ করছেন বলে আমার মনে হয়েছে। আর জো বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে পরে ওই আমেরিকার যে ট্র্যাডিশনাল যে রোল অফ ফরেন পলিসি, ট্র্যাডিশনাল রোল অফ ন্যাশনাল সিকিউরিটি, সেটা হয়তো ফিরে আসবে। অনেক ধন্যবাদ। আমরা যাব অধ্যাপক এম শাহিদুজ্জামানের কাছে। একদমই শেষ পর্যায়ে আছি, আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি, এবং সার্বিকভাবে আসলে ভোটাররাই তো নির্ধারণ করে দেবে কে প্রেসিডেন্ট হবে। ভোটারদের সার্বিক যে এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি ভোটার টেন্ডেন্সি, সেটা দেখে আপনার কি মনে হচ্ছে আসলে কে জিততে পারে এবার? একদম শেষ মুহূর্তে আছি আমরা। দেখেন, ক্লিয়ারলি বলতে গেলে 90% যদি বলি তাহলে ট্রাম্পই আসবে, নিশ্চয় প্রায় বলা যায় যে ট্রাম্প আসবে। কিন্তু তারপরেও কিন্তু ওই যে দ্য লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, সেই সূক্ষ্ম ঘটনা কি ঘটতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি মিশিগানে কিন্তু গ্যাপটা ন্যারোড হয়ে গিয়েছে। নেভাডা বাইডেন পেয়ে যাচ্ছে 6টা মাত্র ইলেকটোরাল সিটস। উইসকনসিন লিড নিয়েছে এই ঘন্টা দুয়েক আগে, সেটা থেকে আরো 8-10টা সিট বোধহয় আসবে। বাইডেনের গেইনস গুলা কিন্তু বেশি না। অন দ্য আদার হ্যান্ড ট্রাম্পের এখন ভালো লিড রয়েছে পেনসিলভেনিয়াতে, জর্জিয়াতে আর এই মিশিগানে। এখন মিশিগানে ভোটটা ন্যারোড হচ্ছে। পেনসিলভেনিয়া, যেটা আমি আগে বললাম যে কালকে আর পরশু ভোট গণনায়
75% পোস্টাল ব্যালটস কে জিততে হবে। কাজেই 75% পোস্টাল ব্যালটস, এটা ট্রাম্প কেস করতে যাচ্ছে কোর্টে, অথচ সে এটা ইগনোর করছে যে গতবার 2016-তে এই পোস্টাল ব্যালটস 3 দিনের ডিলেইড রেজাল্টস, এটাই কিন্তু তাকে ভিক্টরি এনে দিয়েছিল। একদম শেষ কথাটি দিয়ে শেষ করে দিন। সুতরাং এটা একটা বড় রকমের ধাঁধা। আর আমি যেটা বললাম, এটাকে ওভারলুক করা যায় না যে বিউরোক্রেটিক পলিটিক্স আমেরিকাতে প্রচুর লেখা হয়েছে। মর্টন হ্যালপেরিন, ওয়ান অফ দ্য টপ রাইটার্স অন বিউরোক্রেটিক পলিটিক্স। ইন্টেলিজেন্স কমিউনিটি, এদের রোল ব্যাপক। অ্যাল গোরের সময় যে রেজাল্ট হয়েছিল, প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে যে সেখানে ইন্টারভেনশন কতটুকু ছিল। আমেরিকান ইনস্টিটিউশনস, যেটা বলা হয়েছে কিছুক্ষণ আগে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই, এম শাহেদুজ্জামান, তৌহিদ হোসেন এবং অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমরা আবারও ফলাফলটি একটু জানিয়ে দিতে চাই। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত 213টি ইলেকটোরাল ভোট পেয়েছেন এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 224টি ইলেকটোরাল ভোট। আমরা এই পর্যায়ে আছি। আসলে কে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট, সেই প্রশ্নের উত্তরের জন্য আরো একটু অপেক্ষা করতে হবে। আমরা নির্বাচনের সবশেষ খবর এবং সবশেষ বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি। আপনারা নিউজ 24 চোখ রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।